আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল, তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগতো না। মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত। আমার মনে আছে, যখন আমাদের বিয়ে হয় তখন আমার মাস শেষে বেতন ছিল মাত্র 15,000। এই টাকায় ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকেই বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল সে রাখত, আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে লাগলো, আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে ও ঠিক আগের মতোই রয়ে গেল। আমার 15,000 বেতন 30,000-এ গিয়ে ঠেকল। ঘর পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম, শুধু পরিবর্তন হলো না আমার বউ। হ্যাঁ, আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না, টাকার নেশা আমাকে গ্রাস করে ফেলল। ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে, সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে। সারাটা দিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করত, আমি বলতাম যত সব আদিক্ষেতা। বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে যখন বলতো চলো না একটু দুজনে বৃষ্টি বিলাস করি, আমি তখন বলতাম বয়স তো কম হলো না, এখন এসব পাগলামি ছাড়ো। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুঁকড়ে উঠত, আমি নাক সিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম। দিনের পর দিন তার ভালোবাসা বেড়ে গিয়েছিল আমার প্রতি, আর আমার ভালোবাসা না বেড়েছিল অবহেলা। একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করে। যার হাতের রান্না সবাই তৃপ্তি নিয়ে খেত, এখন নাকি তার রান্না ভালো হয় না। যে ঔষধ না দিলে আমার বাবার ঔষধ খাওয়া হতো না, আজকাল নাকি সে ভুল ঔষধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছে। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল আর সে খুঁজে পেল না, তাই সরাসরি বলেই দিলাম আমি তোমায় ডিভোর্স দিতে চাই। সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়িতে প্রয়োজন ফুরিয়েছে। তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন আমার বউ আর আমার ডিভোর্স হবে। সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। এমনকি খোরপোশের টাকাটাও দাবি করলো না। উকিল যখন জিজ্ঞেস করলো টাকাটা সে কেন নেবে না, তখনও বলল যে মানুষটাই আমার হয়নি, তার টাকা নিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল, ভগবান দিয়ে ধন দেখে মন, কায়রা নিতে কতক্ষণ। কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি। 3 মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায়। বড় বোনটাকে মাঝে মাঝে তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা ভুল ওষুধের রিয়াকশনে বিছানায় শয্যাশায়ী। মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যায়। আর আমি উন্নত চাকরি ছেড়ে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি। আজ ওই কথাটার মানে বুঝতে পারলাম, দিয়ে ধন দেখে মন, কায়রা নিতে কতক্ষণ। লুকিয়ে খোঁজ নিয়েছিলাম আমার বউয়ের, শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে। স্বামী একজন ডাক্তার, খুব সুখে আছে। খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে আমার বউয়ের বিয়ে হয়েছে। গেল মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে। সে সুখের আশা করেনি, তাই তার এত সুখ। আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি, তাই আজ আমার এই পরিস্থিতি। তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে। প্রেমিক হিসেবে দেবদাস হওয়া সহজ, পার্বতীর জন্য মদ খেয়ে নর্তকী পাড়ায় শুয়ে চুনিলালের সাথে গল্প করা সহজ, কারণ পৃথিবীর বেশিরভাগ ব্যর্থ প্রেমিকরা তাই করে। পরিবার ও সমাজের চাপে পার্বতীকে বিসর্জন দিয়ে একটা সস্তার স্যাক্রিফাইসের ইতিহাস করে। কিন্তু প্রেমিক হিসেবে
বাদশাহ জাহাঙ্গীর হওয়া সহজ নয়। নিজের প্রেমিকা নূরজাহানকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পরও এক বাচ্চার মাকে বাই হুক অথবা বাই কুক বিয়ে করে নিজের পাশে প্রায়োরিটি দিয়ে রানীর সর্বোচ্চ মর্যাদা দেওয়া সহজ নয়। জীবনের শেষ দিন পর্যন্ত তার ভালোবাসাকে সে পাশে রেখেছিল। ভালোবাসায় নিয়ম নেই, নিয়ম তো মানুষের জন্য বানানো হয়। যে ভালোবাসায় স্যাক্রিফাইস থাকে, তুমি খালাতো কিংবা মামাতো ভাইয়ের প্রেম হিসেবে তাকে ধরে নিতে পারো। এই সমাজে অহরহই দেবদাসকে দেখা যায়, কিন্তু সম্রাট জাহাঙ্গীরের বড্ড অভাব।